প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। সবুজ খান। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে। আজকে আমার আলোচনার টপিকস আসলে বাংলাদেশ কোন পথে। প্রিয় বন্ধুরা, গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের দরবার হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সারা বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন অফিসার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল এবং বিভিন্ন জেনারেল সহ নানা সেনাবাহিনীর নানা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা অনলাইনে অফলাইনে সশরীরে সেনাপ্রধানের সঙ্গে যে রুদ্ধদ্বার বৈঠকটি সেনা নিবাসের দরবার হলে আয়োজন হলো, সেখান থেকে আমরা সাধারণত দেখি যে সেনাবাহিনীর মধ্যে কোনো বৈঠক হলে সেগুলো আসলে বাইরে খুব একটা প্রচার হয় না। কিন্তু আপনারা খেয়াল করেছেন যে 2024 সালের 3রা জুলাই, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক 2 দিন আগে ঠিক এমনইভাবে একটি দরবার সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন সেনাবাহিনীর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল সহ বিভিন্ন কমিশন অফিসাররা একটি বৈঠক করে এবং সে বৈঠক থেকে যদিও ইতিপূর্বের কোনো বৈঠক সেনাবাহিনীর এই ধরনের বৈঠক হলে আমরা সাধারণত সেই বৈঠক থেকে কোন ধরনের বৈঠক হলো, কি বৈঠক হলো, সেখানে কি কথা হলো, এগুলো আমরা খুব একটা জানতে পারি না। কিন্তু আপনারা খেয়াল করেছেন 2024 সালের ওই যে বললাম সম্ভবত 3রা আগস্ট, 3রা আগস্ট, আমি যদি ভুল না বলে থাকি, 3রা আগস্ট যেটা হয়েছে, সেনাবাহিনী প্রধানের বৈঠকের কিছুক্ষণ পরেই সেনাবাহিনী প্রধানের কিছু বার্তা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। সেখানে আইএসপিআর থেকে জানানো হয় যে আমরা বাংলাদেশের জনগণের নীতির বাইরে যাই কিংবা বাংলাদেশের জনগণের বা দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্তে সেনাবাহিনী থাকবে না। ঠিক তখনই এই সমন্বয়ক জঙ্গি এই ইনুস গংদের কাছে একটি বার্তা চলে যায় যে সেনাবাহিনী এই সরকারের সঙ্গে আর নেই। যদিও এই দরবারটি নিয়ে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কথা, নানান ধরনের যেটাকে বলে মেটিকুলাস ডিজাইন ছিল, আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু ক্লিয়ারলি জানতে পেরেছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রী এই কথাটা বলবো না, কারণ বাংলাদেশের সংবিধান অনুসারে আমি একজন বাংলাদেশের কি বলে সচেতন নাগরিক হিসাবে আমি বাংলাদেশের সংবিধানকে আমি কখনো অ্যাভয়েড করতে পারি না। যেহেতু বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান এখনও বহাল আছে এবং সেখানে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশের সংবিধানের যদি সেই দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেও থাকে, তারপরেও নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত বা শপথ না নেওয়া পর্যন্ত ওই পদত্যাগকারী প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালন করবে। তো সেখানে যদি আমি এটাও ধরে নিই তর্কের খাতিরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিল, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদিও তার প্রমাণ আমাদের এই ইউনুস গংরা এই 9 মাসে সরকার গঠন করেও আমাদেরকে দেখাতে পারেনি। কারণ আসলে সত্য কথাটা এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন নাই বা তাকে পদত্যাগ করার মতন কোনো কি বলে যেটা পরিস্থিতিও ছিল না। আর সে কেনই বা পদত্যাগ করবে, সে জনগণের ম্যান্ডেট দ্বারা নির্বাচিত সরকার। এবং তাকে আপনারা দেখেছেন যে এই বাংলাদেশের সামরিক বাহিনীর অফিসাররা তাকে মিটিং করে, তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে সম্মান দিয়ে, তাকে স্যালুট করে, তাকে সামরিক বিমানে করে সসম্মানে ইন্ডিয়াতে পৌঁছে দিয়েছে। আমি যতটুকু আমার সোর্স থেকে সবসময়ের জন্য আমি তথ্য পেয়েছি, সেই টাইমে 3 বাহিনীর প্রধান
মাননীয় প্রধানমন্ত্রী, আমি অবশ্যই শেখ হাসিনাকেই এখনও বাংলাদেশের সংবিধান অনুসারে সেই যেহেতু প্রধানমন্ত্রী, সেহেতু আমি তাকে প্রধানমন্ত্রীই বলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটা বোঝাতে অ্যাটলিস্ট সক্ষম হয়েছিলেন যে স্যার, আপনি এই মুহূর্তে যদি এখানে প্রস্থান না করেন, দেশে একটি জঙ্গি হামলা হয়েছে, আমাদের এটা কন্ট্রোলের বাইরে, বৈশ্বিকভাবে আমাদের উপরে আন্তর্জাতিক অনেক প্রেশার আছে, আমেরিকা এখানে প্রেশার ক্রিয়েট করছে, জাতিসংঘ আমাদের প্রেশার ক্রিয়েট করছে, নিষেধাজ্ঞার মতন অনেক কিছু ব্যাপারগুলো এখানে আসছে, আর আমরা যদি এখন স্ট্রিক্টলি আপনার পক্ষে এখানে থাকি, তাহলে আমরা সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল, আপনারা খেয়াল করেছেন এই জঙ্গি সমন্বয়করা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন টিভি টক শোতে বলেছে যে আমরা পুলিশ হত্যা করেছি, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, এগুলো না করলে এই আন্দোলন সফল হতো না। মানুষ হত্যা করে কিংবা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে যদি সেটাকে বিপ্লব বলে চালিয়ে দেওয়া হয়, সেটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নাই। যাই হোক, মূল কথায় আসি। তো তারা দেখবেন এই মেট্রো রেল জ্বালানো, বিটিভি ভবন জ্বালানো, কিংবা নগর ভবন জ্বালানো, কিংবা পুলিশ হত্যা ছাড়াও তারা আরেকটি বিষয় নিয়ে স্পষ্ট অনেক টিভি টক শোতে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এখন এই যে আসিফ টাসিফ সান্ডা টান্ডা কী যেন আছে, এরা সহ ওই বৈষম্য বিরোধীর তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যে পুলিশ হত্যাকারীর যে সমন্বয়ক নিজে স্বীকার করেছিল, হাসিব সহ বিভিন্ন জন, এই কাল্লা, হাসান মাসুদ, নোয়াখাল্লা, এরা একটা কথা আরেকটি কথাও গুরুত্বপূর্ণ সহকারে বলেছিল। এমনকি এই বর্তমান উপদেষ্টা নাহিদ, যিনি রাষ্ট্রীয় উপদেষ্টা পদে থেকেও তিনি তার একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে যদি 5ই আগস্ট আমাদের আন্দোলন সফল না হতো, আমরা সশস্ত্র যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমার প্রশ্ন যে আপনি সশস্ত্র যুদ্ধে যাবেন, ভালো কথা, সশস্ত্র যুদ্ধ করতে হলে তো সামরিক সরঞ্জাম লাগে, অস্ত্র লাগে, বুলেট লাগে, এগুলো আপনি কোথায় পেতেন? তার মানে কি আমরা ধরে নিতে পারি যে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে মায়ানমারের পাহাড়ি অঞ্চল, অর্থাৎ আমাদের চট্টগ্রাম টেকনাফ দিয়ে মায়ানমারের সঙ্গে আমাদের যে বর্ডারটা আছে, ওই দিক দিয়ে অস্ত্র, এখন যেমন এই করিডোর ইস্যু নিয়ে কথা চলছে, আরাকান আর্মিকে করিডোর দিয়ে আমেরিকা এখানে ইউনুস দেশ বিক্রি করে আমেরিকার হাতে তুলে দিয়ে এই করিডোর দিয়ে আরাকান আর্মির হাতে অলরেডি অস্ত্র পৌঁছানো দেওয়ার যে চক্রান্ত চলছে, তাহলে কি আমরা বলতে পারি যে ওই আরাকান আর্মির মাধ্যমেই চট্টগ্রাম দিয়ে এই অস্ত্রগুলো পাকিস্তান দূতাবাস এবং আমেরিকান দূতাবাসের মাধ্যমে এই জঙ্গিদের কাছে ছিল? তারপরে আরেকটি জিনিসও আমি আপনাদের মনে করে দিতে চাই, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একজন সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। আমি এই সরকারের উপদেষ্টা যদিও, তাকে আমি তারপরও তিনি আমার একজন পছন্দের মানুষের মধ্যে পড়ে। তিনি ইতিপূর্বেও 2007 সালে 111 সরকারের একজন উপদেষ্টা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব। তো সাখাওয়াত সাহেব, আপনারা মনে করে দেখেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেছিলেন যে এই ছাত্র আন্দোলনে ছাত্রদের বা বিভিন্ন মানুষের গায়ে যে বুলেট পাওয়া গেছে, সেটা 7.1 বুলেট, সরি আমি কারেকশন করছি, 7.2 বুলেট। 7.2 বুলেট সাধারণত ব্যবহার করে ন্যাটো স্ট্যান্ডার্ড যে সেনাবাহিনী তারা। তো 7.2 বুলেট তো বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, তাহলে এই বুলেটগুলো কোথা থেকে আসলো, কারা এদেরকে হত্যা করলো? এই গুঞ্জন যখন চলতে থাকলো, তখন আপনারা দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হলো, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এই উম্মাদ, এক পাগল, ইনিও বর্তমান যিনি আছে ইনিও সামরিক বাহিনীরই লোক ছিল, কিন্তু দেখবেন উম্মাদ, পাগল, কখন কি করে এটা বোঝা যায় না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, বাংলাদেশ এখন কোন পথে? তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই ইউনূস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এই কথাই বলেছে, আমি যদি আমেরিকার কাছে রাষ্ট্র বিক্রি করতাম, আমি ক্ষমতায় থাকতে পারতাম, বা আমি অনেক দিন ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু তিনি এটা করেনি, বারবার রিফিউজ করছে। তার কারণে এই মেটিকুলাসলি ডিজাইনে আমেরিকা, পাকিস্তান এবং জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে বাধ্য হয়। তো যদিও এই করিডোরের বিষয়টা আমি বলার কারণ, দেখেন
বাংলাদেশ এখন একটা অভিভাবক শূন্য রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি কেন বলছি এই কথা? অভিভাবক শূন্য রাষ্ট্রে পরিণত হয়েছে, ইউনুসগংয়ের হাতে কোনো কি বলে মব জাস্টিস ঠেকানোর ক্ষমতা নেই। কেন ঠেকানো নাই? ইউনুসগং সরকারে বসে নিজেই মবের উস্কে দিচ্ছে মবগুলো, এবং তার নিজস্ব লোকজনই এই মবগুলোতে সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে এই ছাত্র উপদেষ্টা সহ বিভিন্নজন। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই যে একজন মায়ের বয়সী একজন মহিলা, যিনি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ দেশের স্বাধীনতার স্থপতি, এই দেশের অবিসংবাদিত নেতা, পৃথিবীতে তার মতো নেতা বিরল, যিনি এক ডাকে ৭ই মার্চ এই ৭ কোটি জনগণকে এক সুতোয় বেঁধে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, ওই ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ি থেকে তার বাড়িটা যখন গুড়িয়ে দেওয়া হলো, একজন মধ্যবয়স্ক মহিলা, মায়ের বয়স্ক মহিলা সেখানে যে শুধু একটু প্রতিবাদ করে এটা বলেছিল যে বঙ্গবন্ধুর বাড়িটা অন্তত ভাঙা ঠিক হচ্ছে না। তারপরে আপনারা দেখেছেন কিভাবে এই দাড়ি টুপিওয়ালা হুজুর সহ বিভিন্নজন যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে যেয়ে নাকি ফেরেস্তা দেখেছে। আমি চিন্তা করি যে এরা যদি ইসলাম ধর্মেও মানে লেবাস ধরে যে কাজগুলো করে, তাতে আমার মনে হয় যে বৈশ্বিক মানুষের কাছে ইসলাম ধর্ম সম্পর্কেও একটা খারাপ বার্তা যায়, যেটা অলরেডি পৃথিবীতে চলছে, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিম ধর্মের অনেকজন টেরোরিস্ট হামলা করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো চলছে, এদের এগুলো দেখে আরও এগুলো প্রতিষ্ঠিত হচ্ছে।